নমস্কার বন্ধুরা। ভাবুন তো, আজ দিল্লিতে যা হচ্ছে কাল সেটা যদি পশ্চিমবঙ্গে হয়। দলবদল শুধুমাত্র রাজনীতি নয়, এখানে ক্ষমতার খেলা চলে। সম্প্রতি আমরা দেখেছি রাঘব চাড্ডা, আপনারা হয়তো শুনেও থাকবেন, আপ দল ছেড়ে দিয়ে বিজেপি জয়েন করেছে। এটা কি এই যে দলবদল করা, এটা কি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত, না এর পেছনে কোনো আইনের ফাঁক আছে? পশ্চিমবঙ্গেও এই সিচুয়েশন আসতে বেশি সময় আর দেরি নেই। প্রথম দফা দ্বিতীয় দফার ভোট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। রেজাল্টের প্রত্যাশা করে সবাই বসে রয়েছে। তার মধ্যে এই সিচুয়েশন আসতে বেশি সময় লাগবে না। ভারতীয় সংবিধানে থাকা অ্যান্টি ডিফেকশন ল, যার উদ্দেশ্য ছিল এই ধরনের দলত্যাগকে আটকানো, কিন্তু সেই আইন এখন বড় প্রশ্নের। কখন কখন একজন বিধায়ক অযোগ্য হবেন, কখন দল বদল করলে সেটাকে মার্জার বলে বৈধ করা হবে, আর সব থেকে বড় কথা যে স্পিকারের সিদ্ধান্ত কি সব কিছু ঠিক করে দেয় দল বদল করার ক্ষেত্রে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে কি বলেছে, এই আইনের একটা সংস্কার দরকার। তাহলে প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে কি এই ধরনের বড় রাজনৈতিক পালাবদল আসতে চলেছে? এই আইন কি সত্যি দল বদলটাকে থামাতে পারবে, নাকি উল্টো কোনো সুযোগ করে দেবে? আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখার চেষ্টা করব এই দলত্যাগ আইন কী জিনিস, পশ্চিমবঙ্গে এই আইন কি কোনোভাবে দলত্যাগ করতে বাধা দেবে। সব কিছু ডিটেলসে থাকবে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন নিউজ কি আসছে, নিউজ আসছে রাঘব চাড্ডা, আপনারা জানেন যে আপ দল থেকে ছেড়ে গিয়ে এখন বিজেপিতে পৌঁছেছে। তিনি একা পৌঁছননি, তার সঙ্গে কিন্তু আরও 6জন সাংসদকে রাজ্যসভা থেকে বের করে বিজেপিতে জয়েন করিয়েছেন। টোটাল 10জন রাজ্যসভার এমপি ছিল আপ দলের। আপ জানেন আপনারা অরবিন্দ কেজরিওয়ালের দল, সেখান থেকে 7জন ছেড়ে গিয়ে তারা সবাই বিজেপিতে জয়েন করেছে, আর সেটা নিয়েই অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে। সেই 7জনের মধ্যে কারা কারা রয়েছে? রাঘব চাড্ডা রয়েছে, সন্দীপ পাঠক রয়েছে, হরভজন সিং রয়েছে, স্বাতি মালিয়াল, অশোক মিত্তাল, বিক্রম সাইনে এবং রাজেন্দর গুপ্তা। এখন প্রশ্ন হলো, এদের এগেনস্টে এই যে দল ত্যাগ করে অন্য একটা দলে যাচ্ছে, তাহলে কি কোনো আইন কি এর মধ্যে পড়বে? না যখন খুশি কোনো একজন এমএলএ বা এমপি নিজের দল ছাড়তে পারে? আইন কি বলছে? তো চলুন প্রথমে আইনটাকে বুঝে নিই আমরা। দেখুন, অ্যান্টি ডিফেকশন ল, এই আইনটা এমন একটা আইন যার মাধ্যমে কোনো একজন নির্বাচিত প্রতিনিধি, সেটা এমপি হোক বা এমএলএ হোক, সে যদি কোনো দল চেঞ্জ করে নেয়, যে দলে রয়েছে সেই দল চেঞ্জ করে যদি অন্য দলে চলে যায়, তো তার এগেনস্টে এই আইন কিন্তু নিয়ে আসতে পারে। যে কোনো দল কিন্তু তার এগেনস্টে এই আইনটা নিয়ে আসতে পারে, অর্থাৎ সে যে দলের রয়েছে সেই দল কিন্তু তার এগেনস্টে নিয়ে আসতে পারে। মানে সিম্পলভাবে আমি আপনাদেরকে যদি বলি, যদি কোনো দিন কোনো টিএমসির এমএলএ সে যদি বিজেপির দল জয়েন করে নেয়, সো টিএমসি তার যে এমএলএ পদটা যাতে খারিজ হয়ে যায়, তার জন্য বিধানসভাতে এই অ্যান্টি ডিফেকশন ল নিয়ে আসতে পারে। ঠিক একইভাবে সে যদি এমপি থাকে, তাহলে পার্লামেন্টে তার এগেনস্টে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল নিয়ে আসতে পারে। দেখুন, এই আইনটা 1985 সালে এই আইনটা প্রথম নিয়ে আসা হয়। পরবর্তীকালে 1985-এ 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এই আইনটাকে সংবিধানের পার্ট হিসেবে যোগ করা হয়, এবং সংবিধানে 10th শিডিউলকে নিয়ে আসা হয়, যার মধ্যে এই পুরো আইনটা লেখা রয়েছে যে কোনো একজন নির্বাচিত প্রতিনিধি যদি দল ত্যাগ করে, তার সঙ্গে কি কি স্টেপ নেওয়া যেতে পারে, তার শাস্তি হিসেবে কি কি স্টেপ নেওয়া হতে পারে। তো সেই পুরো ব্যাপারটা কিন্তু এই 10th শিডিউল এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 52 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মধ্যে লেখা রয়েছে। সেটা কোনো একটা পার্লামেন্টের এমপি হতে পারে, অথবা কোনো রাজ্য বিধানসভার এমএলএ হতে পারে। দুজনের এগেনস্টে কিন্তু এই আইনটা নিয়ে আসা যায়। এবার এই আইনেও কিন্তু একটা সংশোধন হয়েছে। 2003 সালে এই আইনের মধ্যে একটা সংশোধন হয়। কি সংশোধন? না 2003 সালে 91 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসা হয়। এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বলা হয়, যদি ধরুন কোনো একটা পার্টির 1/3 সদস্য, তার মানে ধরুন টিএমসি থেকে 30 জন রাজ্যসভাতে আছে, তার 1/3 মানে 10 জন, একসঙ্গে যদি 10 জন অন্য পার্টিতে চলে যায়, তাহলে কিন্তু তার এগেনস্টে
অ্যান্টি ডিফেকশন ল নিয়ে আসা যেত না। এটা পরবর্তীকালে চেঞ্জ করে দেওয়া হয়, এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে চেঞ্জ করে দেওয়া হয় এবং চেঞ্জ করে বলে দেওয়া হয় যদি 2/3 সদস্য চেঞ্জ করে দেয়, অর্থাৎ ধরুন টিএমসিতে টোটাল 30 জন রাজ্যসভাতে আছে, তার 2/3 সদস্য মানে 20 জন যদি একসঙ্গে অন্য দল চলে যায়, তাহলে কিন্তু জেনে রাখবেন তার এগেনস্টে অ্যান্টি ডিফেকশন ল নিয়ে আসা যাবে না, এটাকে মার্জার বলা হবে। রাঘব চড্ডার ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটাই হচ্ছে। আপের টোটাল যদি দেখেন রাজ্যসভাতে 10 জন সদস্য ছিল, সেই 10 জন সদস্যের মধ্যে 7 জন ওই দিকে চলে গেছে, বিজেপিতে চলে গেছে। তাই জন্য রাঘব চড্ডা বলছে যে আমার এগেনস্টে অ্যান্টি ডিফেকশন ল নিয়ে আসা যাবে না, আমি বেসিক্যালি কিন্তু মার্জার করেছি। বুঝতেই পেরেছেন? এবার এখান থেকে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে কোনো একজন মেম্বার সে দল বদল করছে, এইটা কে এনশিওর করবে যে হ্যাঁ সে সত্যিকারের দল বদল করেছে? কারণ এরকমও তো হতে পারে কোনো পার্টি সেই মেম্বারকে চায় না, তার এগেনস্টে এই অ্যালিগেশনটা লাগাচ্ছে। তো এই ক্ষেত্রে সংবিধানে বলা আছে যে সেই যে মেম্বার সে যে দল বদল করেছে সে অযোগ্য হিসেবে বিবেচিত হবে কখন, যদি স্পিকার বা চেয়ারম্যান সিদ্ধান্ত নেয়। অর্থাৎ বিধানসভার ক্ষেত্রে বিধানসভার স্পিকার, আর লোকসভার ক্ষেত্রে লোকসভার স্পিকার এবং রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান, তারা যদি সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ ওই যে পার্সন দল বদল করেছে ও অযোগ্য, তবেই কিন্তু সেটা বিবেচিত হবে। এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্পিকারকে এই পাওয়ারটা দেওয়া হয়েছে কেন? না, অনেক সময় কি হয় না, অনেক পার্টির মেম্বাররা তার নিজের পার্টির এগেনস্টে অনেক কথা বলে, তখন কি করে যে মেন পার্টি থাকে সেই পার্টি কি করে, সেই যে মেম্বারটা সেই মেম্বারটাকে বের করে দেওয়ার চেষ্টা করে। তার জন্য স্পিকারের কাছে তার এগেনস্টে অ্যান্টি ডিফেকশন ল নিয়ে আসার চেষ্টা করে। তাই জন্যই স্পিকারকে পাওয়ার দেওয়া হয়েছে যে স্পিকার যাতে ভালোভাবে দেখে ডিসাইড করে যে সে সত্যিকারের দলবদল করছে কিনা। তো স্পিকারের যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তটাই কিন্তু সুপ্রিম সিদ্ধান্ত হবে। এবার আসি কোনো একজন নির্বাচিত প্রতিনিধি সে কখন অযোগ্য বলে বিবেচিত হবে। দেখুন, সে যদি স্বেচ্ছায় কোনো দলের যে সদস্য পদ সেটা যদি ত্যাগ করে দেয়, মানে কেউ ধরুন টিএমসিতে আছে, সে যদি স্বেচ্ছায় নিজে টিএমসি থেকে বিজেপিতে চলে যাচ্ছে, তাহলে তার ক্ষেত্রে এই অ্যান্টি ডিফেকশন ল চালু হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে, সে যদি দলীয় হুইপের বিরুদ্ধে ভোট দেওয়া বা ভোটদান থেকে বিরত থাকে, এর মানে হচ্ছে ধরুন বিধানসভা বা লোকসভাতে একজন করে পার্টির হেড থাকে, মনিটর থাকে, সে মনিটর যেটা বলছে সেটা যদি পার্টির মেম্বাররা না করে, তাহলে কিন্তু ওই যে পার্টির যে হুইপ রয়েছে বা মনিটর রয়েছে সে কিন্তু এর এগেনস্টে এই দলত্যাগ আইন নিয়ে আসতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, যদি কোনো স্বতন্ত্রভাবে নির্বাচিত সদস্য পরে কোনো রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে তিনি কিন্তু অযোগ্য হবেন। অর্থাৎ কোনো ইন্ডিপেন্ডেন্ট পার্টির সদস্য, সে ধরুন ইন্ডিপেন্ডেন্ট সিম্বল থেকে জিতে এসছে, সে যদি পরবর্তীকালে টিএমসি, বিজেপি বা অন্য কোনো দল যদি জয়েন করে নেয়, তাহলেও তার এগেনস্টে অ্যান্টি ডিফেকশন ল নিয়ে আসা যাবে। এছাড়া কোনো নমিনেটেড পার্সন সেও যদি অন্য কোনো দল জয়েন করে নেন, মানে ধরুন রাষ্ট্রপতি কাউকে নমিনেটেড করেছে এবং সেই নমিনেটেড পার্সন সে অন্য কোনো দল জয়েন করে নিচ্ছে, সে আগে কোনো দল করতো না কিন্তু পরবর্তীকালে নমিনেটেড হওয়ার পরে সে অন্য কোনো দল জয়েন করে নিচ্ছে, তার এগেনস্টেও কিন্তু অ্যান্টি ডিফেকশন ল নিয়ে আসা যাবে। এবার এখান থেকে একটা প্রশ্ন উঠছে যে তাহলে স্পিকার যে ডিসিশন নেবে সেই ডিসিশনটা তো চরম সিদ্ধান্ত নিচ্ছে, সেই ডিসিশনটা তো ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন হচ্ছে, তার উপরে কি কেউ নেই? অনেক সময় এটাও তো হতে পারে যে স্পিকার যে ডিসিশনটা নিচ্ছে সেটা কখনো কখনো অন্য কোনো পার্টির প্রতি বায়াস হয়ে নিতে পারে। তাই জন্য সুপ্রিম কোর্টে একটা রুলস জারি করা আছে যে যদি কখনো স্পিকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের ওপরে প্রশ্ন তৈরি হয়, তাহলে সেই পার্টি সুপ্রিম কোর্টে কেস ফাইল করতে পারে এবং সুপ্রিম কোর্ট তখন পুরো ব্যাপারটাকে দেখবে, অর্থাৎ জুডিশিয়াল রিভিউ কিন্তু হবে। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট যদি মনে করে যে স্পিকার যে ডিসিশন নিচ্ছে সেটা ভুল আছে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট চাইলে পুরো ব্যাপারটাকে বদলাতে পারে। এই রিলেটেড সুপ্রিম কোর্টে অনেকগুলো কেস আছে, যেরকম দেখুন রবি এস নায়েক ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, এই কেসে বলা হয়েছে যে স্পিকারকে নিরপেক্ষভাবে বিচার করতে হবে। সেকেন্ড হচ্ছে কিয়োটো হোলাহন কেস, এই কেসে বলা হয়েছিল যে যদি ইনকেস স্পিকার কখনো ভুল ডিসিশন নেয় তাহলে পার্টি সুপ্রিম কোর্টে কেস ফাইল করতে পারে এবং সুপ্রিম কোর্ট পুরো ব্যাপারটা কিন্তু দেখবে, তারপরে কিন্তু ডিসিশন দেবে। এরপর যদি দেখেন নেক্সট হচ্ছে পাদি কৌশিক রেড্ডি ভার্সাস স্টেট অফ তেলেঙ্গানা কেস, এই কেসেও সুপ্রিম কোর্ট বলেছিল যে এই ধরনের দলত্যাগ যে আইন রয়েছে এই আইনে কিন্তু একটা বড় সংস্কার প্রয়োজন আছে, তা না হলে ভবিষ্যতে কিন্তু রাজনীতিতে অনেক বেশি এরকম
সিচুয়েশন আসবে যেখানে বিভিন্ন পার্টির যে মেম্বাররা তারা এক পার্টি থেকে অন্য পার্টিতে কিন্তু দলটা চেঞ্জ করবে। এছাড়াও আপনি যদি দেখেন মেঘাচন্দ্র সিং ভার্সাস মণিপুর স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি কেস, এই কেসে সুপ্রিম কোর্ট রায় দেয় যে স্পিকার যে ডিসিশনটা দেবে যে ওই পার্সন আদৌ দলত্যাগ করেছে কি করেনি, এই যে ডিসিশনটা তার একটা টাইম লিমিট ফিক্স করে দেওয়া হয় যে স্পিকারকে 3 মাসের মধ্যেই ডিসিশন নিতে হবে। স্পিকার আনলিমিটেড টাইমের জন্য ডিসিশনটাকে আটকে রাখতে পারে না, তাকে কিন্তু 3 মাসের মধ্যে ডিসিশনটা জানাতে হবে। তো বুঝতেই পারছেন এই রিলেটেড সুপ্রিম কোর্টে অসংখ্য কেস হয়েছে। তো এই যে দলত্যাগ বিরোধী যে আইন, এই আইনটা কিন্তু যথেষ্ট সংস্কার প্রয়োজন আছে। সুপ্রিম কোর্ট অনেকবারই বলেছে এই আইনের সংস্কার প্রয়োজন। দেখুন 4 তারিখ ভাগ্য পরীক্ষা হবে, দুটো পার্টিরই ভাগ্য পরীক্ষা হবে, রেজাল্ট কি হবে কেউ জানে না। এখন যদি পশ্চিমবঙ্গেও সেম সিচুয়েশন ক্রিয়েট হয়, কোনো একটা পার্টি থেকে যদি অন্য একটা পার্টিতে এমএলএরা শিফট হয়, তাহলেও কিন্তু পশ্চিমবঙ্গেও আপনারা দলত্যাগ আইন দেখতে পাবেন। সো যা কিছু নতুন আপডেট আসবে চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। আশা করছি পুরো ব্যাপারটা আপনি বুঝতে পারলেন যে অ্যান্টি ডিফেকশন ল কী জিনিস, কিভাবে কাজ করে, আর কেন পশ্চিমবঙ্গের জন্য এটা যথেষ্ট এখন গুরুত্বপূর্ণ। সব কিছুই ডিটেলসে বললাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।